আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজ তেশা এবং বাপ্পির ভিডিওতে দেখতে পেলাম যে আসিফের আজ বিয়ে হয়েছে, সবাই বরযাত্রী যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ওদের ভিডিও দেখেন তারাই আবার আমাদের সমালোচনামূলক এই চ্যানেলগুলো দেখতে আসেন। হ্যাঁ, অবশ্যই আমরা সেটাই, ইন্টারেস্ট না থাকলে কেন তাদের সমালোচনা দেখতে আসব। তো আপনাদের বলছি, যারা ওদের চ্যানেলগুলো দেখেন তারা দেখবেন যে এই আসিফের বিয়েতে যারা বরযাত্রী গিয়েছে প্রত্যেকে পুরুষ, কোনো মহিলা ওখানে যায়নি। শুধুমাত্র ওই যে পাপিয়ার মেয়ে আর পাপিয়ার ওই যে ইতির মেয়ে, কি যেন নাম, সায়া নাকি, এরা দুজন গিয়েছে, সঙ্গে আর দু একজন হবে, সেই ইয়াং বয়সী মেয়ে, স্কুল টিস্কুলে পড়ে, আসিফের বোন, ফুফাতো বোন, মামাতো বোন, এরা গিয়েছে। কিন্তু কোনো বয়সী মহিলা ওখানে যায়নি। কে গিয়েছে জানেন? তেশা। আমি অনেক আগ থেকেই বলে আসছি যে তেশা ওই বাড়িতে ঠিক এই প্রাধান্যটাই চাইছিল। তা কিন্তু আপনারা গতদিনের যে ক্ষীর খাওয়া অনুষ্ঠান হলো, কাদের বাসায় যেন বলল, তো সেইখানে কিন্তু আভাস দিয়েছে এই তেশা যে আমি শুরুতে ছিলাম না, আমি সবসময় শেষের দিকে থাকি। আমাকে অনেকবার অনেকভাবে রিকোয়েস্ট করেছে, আসিফও রিকোয়েস্ট করেছে, যার জন্য আমি যাচ্ছি। আমি বারবার বলেছিলাম যে ওখানে মহিলাদের খুব একটা প্রাধান্য দেওয়া হচ্ছিল না, যার জন্য তেশা কিন্তু এর কোনো অনুষ্ঠানে প্রথম দিকে ছিল না। বাট বাপ্পি যখন রাগ করে তানকে নিয়ে চলে আসলো, মরিয়ম অথবা ভিতরের কোনো একটা কারণ অবশ্যই ওখানে ছিল, যেটা আমাদের কাছে অপ্রকাশিত। তো আমরা ধরে নিচ্ছি যে যেভাবে আমরা তান এবং মরিয়মের মধ্যে একটা ঘনিষ্ঠতা দেখতে পেয়েছিলাম, সেই ঘনিষ্ঠতার আলোকে আমরা ধরে নিয়েছি যে বাপ্পি এটা অপছন্দ করছে। বাপ্পি এই তানকে দেখতে পাচ্ছে যে চোখের সামনে তান মেয়েদের উপর আকৃষ্ট হচ্ছে এবং কিছুটা কি বলবো, যাই হোক, আমি ওই বিষয়টা আমি পরে আপনাদের সঙ্গে আলোচনা করছি ভিডিওর শেষের দিকে মরিয়মকে নিয়ে। তো যাই হোক, তানকে নিয়ে চলে আসছে, কিন্তু যদি ওখানে তান ওই অঘটন না ঘটাতো তাহলে কিন্তু তারা আসতো এই আসিফের অনুষ্ঠান শেষ করে। বাট আসতে পারেনি। বাপ্পি তানকে নিয়ে চলে আসছে এবং বিয়ের অনুষ্ঠানের মধ্যেই চলে আসছে, যেখানে ক্ষীর খাওয়া হয়েছিল পাপিয়ার বাসায়। আমরা দেখেছি বাপ্পি অনুষ্ঠানে গিয়েছিল। তো বাপ্পি যখন চলে এসছে তারপরেও কিন্তু তিশা আসতে চায়নি। বাট ওই যে এদিকে তো আটকা পড়ে গেল তানজিলার যেখানে সকালে আসার কথা ছিল, সেই রাতেই, সকাল হবার আগেই, সেই রাতেই কিন্তু এই তানকে নিয়ে বাপ্পি তাড়াহুড়ো করে চলে আসছে। আমরা দেখেছি যে এখানে কোনো এমার্জেন্সি কাজই ছিল না। আমরা যদি বুঝতাম যে এমার্জেন্সি কোনো কাজ আছে তাহলে ধরে নিতাম যে চলে এসছে। আর তানের পরীক্ষা, ওটা তো একটা বাজে কথা, কারণ পরীক্ষা অলরেডি জুনেই শেষ হয়ে গিয়েছিল এবং পরীক্ষার শেষেই কিন্তু এই যে বাপ্পি এবং তান ওই পদ্মা পাড়ে রওনা হয়েছিল, সেটাও আমরা জানি। তো কেন তাহলে চলে আসলো? অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ রহস্য আছে, যেটা কেউ ফ্ল্যাশ করেনি। আভাসে ইঙ্গিতে আমরা ধরে নিয়েছি যে মরিয়ম তানের সঙ্গে ঘনিষ্ঠতা ঠিক মেনে নিতে পারছিল না এই বাপ্পি। এবং সেদিন ছিল, যেদিন যে রাতে চলে আসে, সেই দিন কিন্তু এই সাবিনার বাড়িতেই দাওয়াত খেতে গিয়েছিল তান। এবং দেখেছি যে সাবিনা বলছিল যে মরিয়ম স্কুল পার্টিতে সব বাচ্চাদের নিয়ে চলে গিয়েছে, সেখানে তানও গিয়েছিল। কিসের স্কুল পার্টি? এই বছরের মাঝামাঝি সময়, তাও গ্রামের প্রাইমারি স্কুলে, সেখানে আবার পার্টি হয় নাকি? বছরের ডিসেম্বরে একটা হয়, তাও সব স্কুলে নয়। তো বন্ধুরা, এখানে একটা কারণ তো অবশ্যই লুকায়িত এবং আমরা ধরে নিয়েছি সবাই এইরকম কিছু একটা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে যখন দেখলাম যে এই বাপ্পির ভিডিওতে এবং তিশার ভিডিওতে আমরা পারুল খালাকে দেখতে পেলাম, তখন একটু হলেও ভালো লেগেছে। যেভাবে তিশা পদ্মাপাড়ি যাওয়ার আগে বলছিল যে পারুল খালা কাজ করতে চায় না, এবং এই পারুল খালাকে যেভাবে অন ক্যামেরার সামনে হিসাব নিকাশ চুকিয়ে দিয়েছিল, সেখানে কিন্তু আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে পারুল খালা হয়তো আর কাজ করবে না। বাট আবার যখন পারুল খালাকে দেখতে পেলাম, কয়েকদিন অনুপস্থিত ছিল, তো ভালো লাগছে পারুল খালা আসাতে। আর ওদিকে সাথী তো তিশার প্রাইভেট সেক্রেটারি, তাকে সেইভাবেই গড়ে তুলছে। সে আগে লিপস্টিক দিত না,
সে লিপস্টিক দেওয়া শিখছে। মানে আমরা তিশার কথাতে বুঝলাম সে আগে লিপস্টিক দিত না, তিশা দেখলাম লিপস্টিক দিয়ে আসার পরপরই সাথীকে দেখে বলে, ও মা তুই লিপস্টিকও দিয়েছিস। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এই সাথী আস্তে আস্তে সাজগোজ এবং কথা বলা এবং অ্যাক্টিভ, ওর বডি ল্যাঙ্গুয়েজ, বসার স্টাইল, দাঁড়ানোর স্টাইল, কথা বলার স্টাইল সব কিছু চেঞ্জ আসছে। ওই যে লোকে বলে না, ভালোর সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো আসলে সাথীর জীবনটা কোথায় যে ঠেকবে কে জানে। এই বয়সে একটা মেয়ে অবশ্যই তার সংসার আছে, অবশ্যই তার ছেলে মেয়ে আছে কিনা জানি না, বাট সংসার তো অবশ্যই সে করে এসছে। তো সেই সংসার নিশ্চয়ই টেকেনি, সে বাবার বাড়িতে বোঝাও হয়েছিল। এদিকে দেশারও দরকার ছিল এরকম একটা প্রাইভেট সেক্রেটারি, বিশ্বস্ত নিজের লোক। ব্যাটে বলে যখন মিলেই গেল তখন ছক্কা খেলেই দিল তিশা। তিশা নিয়ে আসছে সাথীকে, আমরা দেখি সাথীকে নিয়ে শেষ পর্যন্ত কি ঘটে, অপেক্ষায় থাকি। যদিও বাপ্পি বলে থাকে যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ইদানিং এই বাপ্পি, মানে গতকালকের ভিডিওতে দেখলাম যে বাপ্পি তার নাতিকে দেখতে গিয়েছিল এই তানজিলার বাড়িতে, আবাসী রেল লাইনের বস্তিতে। তো সেখানে কিন্তু বস্তির ড্রেস পরে গিয়েছে, সেই ফাটা ছেঁড়া যে জিন্সের প্যান্টগুলা বিভিন্ন শোরুমে ঝুলিয়ে ঝুলিয়ে রাখে। এবং সেগুলা কারা পরে জানেন? দুই শ্রেণীর লোক পরে। এক শ্রেণীর লোক হলো ওই যে গাঁজা টাজা খায়, রাতে পার্টি করে, গাঁজা খেয়ে কারখানায় কাজ করে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, সেই শ্রেণীর লোক এই কাটা প্যান্ট পরে। হ্যাঁ, আমরা এটা কিন্তু অবজার্ভ করে পেয়েছি, আমরা কিন্তু অনেক নোটিশ করেছি। আমরা কে কোন ধরনের ড্রেস পরে এটা দেখে আমরা রুচিবোধ এবং কোন কালচারের এটা বুঝে যায়। তো আরেক শ্রেণীর লোক পরে অতি উচ্চ বিত্ত যারা, তাদের প্যান্ট ছোঁয়ার, হ্যাঁ, কিংবা এরকম কাটাছেঁড়া প্যান্ট পরলেও সেসব প্যান্ট পরার যোগ্যতা তো বাপ্পির নেই। কারণ সেসব প্যান্টের ব্র্যান্ডের দামই আসে প্রায় 20-25 হাজার টাকা। তো সেসব প্যান্ট পরার যোগ্যতা কিংবা আত্মা তো আর বাপ্পির নেই। বাপ্পি পরে ওই যে কারখানায় কাজ করে, গাজে টাজা টানে, এই শ্রেণীর যেসব ফোটা ফাটা প্যান্টগুলো পরে রাস্তায়, তারা ওই যে বললাম না 20-25 হাজার টাকা দিয়ে কিনে, তারা 1-1.5 মাসও পরে না, ছুঁড়ে ফেলে মারে, সেগুলো আবার কালেক্ট করে বিভিন্ন শোরুমে কিন্তু রাখে। সেখান থেকে এই বাপ্পি ওই 800-900-1500 টাকার মধ্যে কিনে পরে স্টাইল দেখাচ্ছে, তাও কি এই বয়সে নাতি দেখতে গিয়েছে সেই সেরা কাটা প্যান্ট পরে। আর এদিকে সেরা কাটা প্যান্টের উচিত জবাব দিয়েছে সেখানে কে জানেন? তার জামাই, অর্থাৎ সাকিব। সাকিব তুমি হাফ প্যান্ট পরে শ্বশুরের সামনে ঘোরাফেরা করছে। আমি খুব খুশি হয়েছি যে শ্বশুর ছেঁড়া কাটা প্যান্ট পরে জামাইয়ের সামনে ঘুরতে পারে। সেই জামাই হাফ প্যান্টেরও যদি মানে আরও ছোট কিছু পরে থাকে, আমার মনে হয় না যে খুব একটা অভদ্রতার কিছু করেছে। ইট মারলে পাটকেল খাওয়ার মতো যেরকম অবস্থা, সেই কাজটি সাকিব করেছে। তো সাকিবকে দেখলাম বিয়ে খেতে এসছে। আমি খুব অবাক হয়ে যাই যে সবাই জানে তানজিলা হলো পালিত মেয়ে, পালিত আত্মীয় স্বজন ওসব। তো সেই পালিত আত্মীয় স্বজন, তাও আপন কেউ নয়, লতায় পাতায়, এই যে তাদের ওই যে খালাতো মামাতো চাচাতো তার ঊর্ধ্বে যারা থাকে, মানে দূরের লতায় পাতায় যেসব আত্মীয় স্বজন, সেই সব আত্মীয় স্বজনের বিয়েতে জাস্ট ইউটিউবের কারণে তানজিলাকে দাওয়াত দেয়। তানজিলা আবার তার জামাইকে পাঠিয়েও দেয়। হয়তোবা এই মানে কি বলবো, এই যে দাওয়াত টাওয়াত দেয় সেটাও জোর করে নেয় এই তিশা বাপ্পি। হয়তো বলে যে তানজিলাকে একটু দাওয়াত দাও, তারাও ভাবে যে আসলে তো আর খালি হাতে আসবে না, দেই দাওয়াত। তো এরকম কিছু একটা ঘটে। তো বন্ধুরা, যে কথা বলছিলাম যে সেরা কাটা প্যান্ট পরে যখন ওই নাতিকে দেখতে গিয়েছিল এই মানে ছেঁড়া আলা বাপ্পি, হাফ প্যান্ট ছেঁড়া বাপ্পি, তো সেই ছেঁড়া প্যান্টওয়ালা বাপ্পি যখন তার ওয়াইফকে বললো যে আমি দেখতে যাব আমার নানা ভাইকে, তখন হাসি দেখেছেন তিশার, সেই হাসিতে কিন্তু বলে দেয় যে এই মানে তানজিলার সঙ্গে ওর বাবার খুব মনোমালিন্য চলছিল, ঝগড়াঝাটি চলছিল, আর সেটা মীমাংসা করার জন্যই কিন্তু বাপ্পি ছুটে গিয়েছিল। এই তানজিলাকে যখন গাড়িতে করে না পৌঁছিয়ে দিল তানজিলার শ্বশুর বাড়ি, তখন থেকেই কিন্তু একটা মনোমালিন্য চলছিল। তখন থেকেই এই তানজিলা একটা প্রেশারে ছিল সাকিবের, যে নিজের শ্বশুর হলে, নিজের বাপ হলে আজকে এই হতো না, ওই হতো না, এই ধরনের কথা অবশ্যই শুনিয়েছে। আর বা তাই তো ওই তিশাও হেডলাইনে লিখেছিল যে নানা ভাইয়ের জন্য তার নানি একাই যথেষ্ট। এই কথার অর্থ যে নানা ভাইকে তার লাগবে না। তো নানা ভাই তো চাপাকলে পড়েছে তিশার। তো তিশার এই ঝগড়াঝাটি, মনোমালিন্য, এটাও কিন্তু চলছিল বিভিন্ন রকম
রকম ভিডিওতে আওয়াজ দিয়েছিল, আমরা দেখেছি বাজার ঘাট এনেছে, মুখ গোমরা করেছিল। সেই মুখে যখন বললো নানা ভাইয়ের কাছে যাচ্ছে ঝগড়া মেটানোর জন্য, নত হতে এই পেডিকোট বাপ্পি যখন ছুটে গেল তার নাতির কাছে, তানজিলার কাছে, তখন কিন্তু এই তিশা হেসে হেসে তার সঙ্গে ইউটিউবে কথা বলছিল। তার হাসি তখন কে দেখে, তারপর তার মনটাও ফ্রেশ হয়ে গেল। সে যতবার সে ভিডিও করেছে তারপরে তার মুখে হাসি ছিল। তো আমরা দেখলাম যে শ্বশুরবাড়ি যাওয়ার পরে কি যেন একটু দই নিয়ে গেল। আসলে নিত্য গেলে ঝাঁটার বাড়ির সেই অবস্থা, দুপুরে গেল তাও দেখলাম যে খাওয়া দাওয়া সেইভাবে সাদাসাদি করলো না বাপ্পিকে। আর তানজিলাকে ওই উপস্থিতভাবে যতটুকু ছিল ততটুকুই ওই যে তালের বড়া টড়া রাতে বানিয়েছিল সেসব এনে দিল। পারতো তো, জামাই তো ঘরেই ছিল, পারতো তো জামাই বাইক নিয়ে হুট করে একটা বড় ধরনের কোনো খাবার দাবার, ভালো কোনো উন্নত মানের বিরিয়ানির প্যাকেট হোক আর নাস্তা হোক, কিছু এনে শ্বশুরের সামনে দিতে। সেটাও কিন্তু সাকিব করেনি। কারণ হলো নিত্য যায়, নিত্য জেলে তো ঝাঁটার বাড়ি জুটবেই। ওই যে ওদের বাসাও মূল্যায়ন হয় না, ওই যে কেবলমাত্র ওই 200-300 টাকার দই নিয়ে যায়, দইয়ের ভার, আর হলো ওইদিকে ওদেরকেও বাপ্পিকেও আপ্যায়ন করে বড়া টড়া দিয়ে। তো এই কপালে জুটবে। তো বন্ধুরা, বিয়ে শেষ পর্যন্ত আমরা দেখতে আসিফের এই বিয়েতে কোনো মহিলা যায়নি, তিশা একাই রাজত্ব করার জন্য গিয়েছিল। 100 পুরুষের জন্য একটা মানে সং মার্কা হয়ে থাকতে বেহায়ের মতো তিশা খুব গিয়েছে ওখানে মাতবাড়ি করতে। অন্য কোনো মেয়ে যায়নি, ওর মেয়ে বলতে অন্য কোনো মহিলা যায়নি। হ্যাঁ, ছোটোখাটো 2-4 জন মেয়ে গিয়েছিল, তা তো বললামই। তো তিশার এই একা যাওয়াটা যে কতটা ওয়ার্ড লুক লাগছিল, হাজার মানে অনেক পুরুষের মাঝে একটা মহিলা সেজে গুজে লালটু হয়ে গোলাপি রানী হয়ে সে গিয়েছে। সে মনে করছে সে কত বড় একটা কোনো কাজ করেছে। আসলে যে এটা কত বড় লজ্জার। হয়তো বা ওখানে তারা চেয়েছিল কোনো মেয়ে মানুষ যাবে না, তাই কোনো মেয়ে মানুষ যায়নি, কিন্তু তিশা জোর করে গিয়েছে। সেটা আমি বারবার বলছি, কারণ বিশ্বস্ত সূত্র থেকেই এটা জানা যে তিশা এরকমই আমন্ত্রিত অতিথি হতে চাচ্ছিল, কিন্তু ওই বাড়ি কেউ অ্যালাউ করছিল না। বিশেষ করে পুরুষরা অবজেকশন দিয়েছিল যে এতগুলো মেয়ে মানুষের মধ্যে একা মেয়ে মানুষ কেন এরকম করবে, তাদের বউ তাদের মেয়ে নিয়ে এরকম বেহায়াপনা তারা করতে দিবে না। এই যখন মানে তিশা যখন তার মনের মতো করতে পারছিল না, তখনই তিশা পর্দার পারে চলে গিয়েছিল যে আসিফের বিয়েতে থাকবে না। পরবর্তীতে যেভাবেই হোক তিশাকে আনা হয়েছে, বিভিন্নভাবে আনা হয়েছে এবং তিশাকে সামান্য একটু প্রাধান্য দেওয়া হয়েছে। বাট দেখবেন যে ভিডিও করার জন্য অত লাফালাফি তিশা ওখানে করছে না, যা অন্য ভিডিওতে আমরা দেখেছি। আর হ্যাঁ বন্ধুরা, এদিকে কি হয়েছে, এদিকে তো মিম তার মেয়ের ফটোশ্যুট করছে। যদিও আমরা দেখেছি যে তানজিলা তার ছেলের ফটোশ্যুট করেছে, তো ছেলের ফটোশ্যুট করলেও একটা ভাব ছিল। আজকাল একটা মানে এটা একটা কি বলবো, ইউটিউবের একটা রেসালা নীতি হয়ে গিয়েছে মাস মাস ফটোশ্যুট করা। তো ফটোশ্যুট করছে ভালো কথা, কিন্তু এই যে নোংরা একটা টেবিলের উপর না কিসের উপর এই কাপড়টা ছিল, সেটা না ধুয়ে সেটার উপর বিছিয়ে এই বাচ্চাকে উপর করে কাত করে বুট করে জেদ করে কেমন করে যে ফটোশ্যুট করছে, সেগুলা আবার দেখাচ্ছে। আমার মাথায় আসে না এগুলা বাবা মা নাকি ইউটিউবের ব্যবসা করার জন্য এরা ব্যতিব্যস্ত। এদিকে বন্ধুরা, মরিয়মকে নিয়ে দেখেন আজ একজনে কি কমেন্ট করছে। সেই কমেন্টসটা কিন্তু হাইড করেছে। শুধু তাই না, ওখানে আমিও দুটো কমেন্টস করেছিলাম, সেটাও হাইড করা হয়েছে। সে লিখেছে, আপনারা এত জ্বালাতন করেন তাই খুকি পালিয়েছি। মানে আমি ওইভাবে খুব ছোটোতে লেখাটা পড়তে পারছি না, যতটুকু আমি পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে দেখে নেবেন। তো মরিয়মকে শিক্ষা নিয়ে এত ধোলাই করলো জনগণ, তারপরেও আপনার লজ্জা হয় না? বেহায়া মহিলা, লেখাপড়া বাদ দিয়ে মরিয়মকে রান্না বান্নার দিকে ঠেলে দিচ্ছে, এরকম একটা কমেন্টস এখানে। মূলত আমি কমেন্টসটি পড়তে পারলাম না, খুব ছোট তো আমার, আসলে এই মুহূর্তে আমি পড়তে পারছি না। তো যাই হোক, কমেন্টসটা এরকমই ছিল, সেটা কিন্তু নাই, সেটা কিন্তু হাইড করা হয়েছে। এবং আমিও ওখানে দুটো কমেন্টস করেছিলাম, সে দুটো কমেন্টসও হাইড করেছে। আর তাদের এই হাইড করার জন্যই কিন্তু আমার এই চ্যানেল খোলা। আমি মনিটাইজেশন ওপেন করার জন্য, ইনকাম করার জন্য কিন্তু খুলিনি। শুধুমাত্র আমার কমেন্টস ওরা শো করে না এবং ওদের নেগেটিভ কমেন্টস শো করে না, বিধায় আমি এই কন্ট্রোভার্সি করে যদি ওদেরকে কিছুটা দাবিয়ে রাখতে পারি, তাহলে ওদের বেহায়াপনাটা কিছুটা হলেও কমবে, কিছুটা হলেও ওরা জবাবদিহিতার এবং কিছুটা হলেও ওরা ভয় পাওয়ার একটা জায়গা থাকবে, যে এই জায়গায় আমাদের নিয়ে সমালোচনা হয়, মানুষ হাসি টিটকারি করে এবং এদের দিকে অনেকে উৎসাহিত হতে চাইলেও তারা পিছিয়ে যাবে, যে আমাদের নিয়েও রোস্টিং করবে, আমাদের নিয়েও মানুষ বাজে কথা বলবে। তো আজকে দেখবেন যে মরিয়মকে এই রান্নাবান্না নিয়ে তার শর্ট ভিডিও করেছে এবং তার মা ব্লগ দিয়েছে। তার এই ব্লগ করার, তার এই ভিডিও করা দেখে অনেকেই কিন্তু ওখানে লিখেছিল যে মরিয়মকে লেখাপড়া বাদ দিয়ে একটা মেয়েকে কিভাবে তার মা
পারে প্রেম শেখাতে, তার মা পারে সংসার দিকে ঝুঁকিয়ে দিতে। এই যে এসব রান্না বান্না খেলা, একটা 12-13 বছরের মেয়ে এই বয়সে কোথায় তাকে এই, হ্যাঁ, পরীক্ষার শেষে ডিসেম্বরে একটা সময় থাকে, তখন তারা অবশ্যই সেই সিজনে একটু পিকনিক খেলা, থালাবাটি নিয়ে খেলা খেলতেই পারে, কিন্তু এই মেয়েটাকে কখনো দেখবেন না যে পড়াশোনা করতে। পড়াশোনা এই যে যেভাবে এ ভিডিও করে রান্নাবান্না, যেভাবে শর্ট ভিডিও করে, যেভাবে এ রান্নাবান্নার প্রতি উৎসাহ দেখায় এবং খেয়ে বলে, ওর মা নিচেই বলে যে খুব সুন্দর হয়েছে, তার মানে এই মেয়ে রান্নাবান্না করতে, সংসার করতে ওর মা উৎসাহিত করছে, হয়তো বা অফ ক্যামেরাতে রান্নাও করায়। তা না হলে কি করে এই মেয়ে রান্নাবান্না এত সুন্দর করে করতে পারে? এই মেয়ে এত কিছু রেসিপি কি করে জানে? যে ডিম দিয়ে যে সিদ্ধ রেসিপিটা ওর মা বললো যে এটা করবে, আমি তো শুনে অবাক যে একজন পাকা রাঁধুনি ছাড়া কখনোই সম্ভব নয়। তার মানে ওর মা অফ ক্যামেরার পিছনেতে এই মেয়েকে দিয়ে রান্না বান্নাও করায়। তো বন্ধুরা, একটা মেয়ে, একটা মা কতটা অসভ্য হলে, কতটা অশিক্ষিত হলে, কতটা আদর্শহীন হলে সে তার মেয়ের লেখাপড়া বাদ দিয়ে কোথায় প্রেম শেখাচ্ছে, প্রেম প্রেম খেলার অভিনয় শেখাচ্ছে, প্রেম ঢুকিয়ে দিয়ে গান শেখাচ্ছে, সেরকম স্টাইল, সে গানের সাথে যে প্রেমের যেসব কথাবার্তা, সেই বডি ল্যাঙ্গুয়েজ সেভাবে শেখাচ্ছে, এবং সংসার জীবনে যে রান্নাবান্না হয় সেটা শেখাচ্ছে। তার মানে এই মেয়ে যে লেখাপড়া শিখে একটা ভালো পজিশনে যাবে, ভালো চাকরি করবে, এসব ওর মার মাথায় আসেই না। ওর মার মাথায় একটাই কাজ করে যে আরেকটু বড় হলে বিয়ে দিয়ে দেবে, সংসার করবে, আর ইউটিউব করে তার সংসার সে চালাবে, বড় ইউটিউবার হবে, বড় টিকটকার হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অনলাইনে এদের জীবন। কিন্তু কখনো যদি ইউটিউব, অনলাইন বন্ধ হয়ে যায়, এই জগৎটা বন্ধ হয়ে যায়, কারণ অনেক জায়গায় কিন্তু, অনেক দেশেই কিন্তু বন্ধ হওয়ার পথে, অলরেডি 3টা দেশ ইউটিউবকে বন্ধ করে দিয়েছে, তখন এদের হালটা কী হবে? এদের তো, এই মেয়েগুলো, ওরা তো কাজের বেটি ছিল প্রথম জীবনে, এই মেয়েগুলোও একসময় কাজের বেটি হয়ে আবার সেই ওদের পুনর্জন্ম হবে ওদের মেয়েদের মধ্যে। যদি ইউটিউব বন্ধ হয়ে যায়, তাহলে এই মরিয়মের কি যোগ্যতা আছে? সাদা চামড়া আজকাল কেউ কিন্তু খুব একটা প্রাধান্য দেয় না যদি গুণাগুণ না থাকে, কারণ মানুষ সচেতন। এখনকার মানুষ কিন্তু সাদা চামড়ার চাইতে গুণ দেখে। তো গুণ এই মেয়ের কি আছে? টিকটক করার আর ওই রান্না বান্না করার, ছেলে মেয়ে মানুষ করার? এটা তো কাজের মহিলারাও পারে। তো কাজের মহিলার ঊর্ধ্বে কিছু করার এদের আসলে মাথায় আসে না। তো বন্ধুরা, ওদিকে আমি একটা কথা বলতে চাই। একটা মহিলা খুব বাজে ধরনের আমাকে কমেন্টস করছে। তো মহিলার আইডি আমি চেক করলাম, শুধু আইডি না, তার যে ইমেল দিয়ে খোলা, সেই ইমেলটা আমি তথ্য প্রযুক্তিতে পাঠিয়ে দিয়েছি, খুব শীঘ্রই চলে আসবে। মহিলা কোথা থেকে কে কী করছে সেটা আমি অচিরেই বের করতে পারবো, আসল আইডি কিনা সেটাও বের করতে পারবো, অন্তত এটুকু বের করতে পারবো সে তার ইমেলটা কোত্থেকে করেছে, বাংলাদেশ থেকে না বাইরে থেকে, এটা অন্তত যাচাই করতে পারবো। তারপর দেখা যাক কী হয়। আর একটা কথা, যে ওদিকে দেখলাম যে বেলাল পুরোপুরি ব্যবসায় নেমেছে, তার বউকে দিয়ে, তার মাকে দিয়ে। যদিও সেদিন আমি বলেছিলাম তার মা বোধহয় বিয়ে করবে, এটা রাগে বলেছি, কারণ ওকে না কোনোভাবে লজ্জা দেওয়া যায় না। এরপরে ওর বউকে বলতে হবে, ওর বউকে বলতে হবে যে কয়েক বেটা ওর বউকে বেইজ্জতি করেছে, সেরকম একটা হেডলাইন দিয়ে যদি ও ইয়ে করে না, মানে ভিডিও দেয় না, তাহলে